স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সময় মতো সঠিক চিকিৎসা আর ওষুধ পেলে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে বংশগত রোগ থ্যালাসেমিয়া আক্রান্তরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রায় 1,10,00,000 মানুষ নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছে থ্যালাসেমিয়া রোগের জিন। এই রোগ প্রতিরোধে দরকার সচেতনতা। থ্যালাসেমিয়া প্রতিরোধ সচেতনতা আর সঠিক চিকিৎসা পৌঁছে দিতে পারে 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল। ফুটফুটে হিমাদ্রিতা দাস ইবিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নিয়মিত রক্ত দেয়া আর পথ্যের বাধানিষেধের গণ্ডিতেই আটকে ছিল ছোট্ট হিমাদ্রিতার শৈশব। বছর 3 আগে জেলা শহর থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসেই জানা গেল রক্ত নিতে হবে না তার। আমরা সাধারণত বেসিকলি ইবিটা থ্যালাসেমিয়াকে একটা ট্রায়াল দিই যে ট্রান্সফিউশন ছাড়া এরা থাকতে পারে কিনা। তখন ট্রায়ালে দেখা গেল যে এর গ্রোথ ওভারঅল সব কিছু আমার ভালো এবং এ পারছে। তো তখন আমরা একে ওষুধ যেটা মেডিসিন যা আছে মেডিসিনের মারফতে এখন পর্যন্ত আমরা 1.5 থেকে 2 বছর পর্যন্ত একদম নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্টে আছে এবং ওভারঅল এখন ভালো আছে। বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগে রক্ত পরীক্ষার মতো সচেতনতা আর জন্মের আগেই মাতৃগর্ভে রোগ শনাক্তই কেবল পারে বংশগত এই রোগ প্রতিরোধ করতে। অ্যাওয়ারনেস যদি আমরা করতে চাই, প্রথম কাজটা করতে হবে মেডিকেল কলেজগুলোতে, হয় কারিকুলামের মাধ্যমে নতুবা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মেডিকেল স্টুডেন্টসদেরকে এবং ডাক্তারদেরকে অ্যাওয়্যার করতে হবে। ওরা যদি অ্যাওয়্যার হয় তাহলে কিন্তু নেক্সট স্টেপও হচ্ছে মাস স্কেলে সমাজে এই জিনিসটা নিয়ে আলোচনা করা। সমাজের বিত্তবান সরকার, প্রেস, মিডিয়া, স্কুলের টিচার প্লাস মসজিদ মাদ্রাসায় যারা মুয়াজ্জেম আছেন, ইমাম সাহেব আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। স্কুলে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, ডাক্তাররা যদি প্রত্যেকটা রোগীকে সজাগ করেন, ইউনিভার্সিটিতে যদি পড়ানো হয়, প্রেস মিডিয়াগুলো যদি এগিয়ে আসে, পেপারে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই রোগ প্রতিরোধযোগ্য, থ্যালাসেমিয়া একটা জটিল রোগ, বংশগত রোগ, এই রোগে রক্তশূন্যতায় ভুগে। থ্যালাসেমিয়া প্রতিরোধে 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে রাজধানীর শান্তিনগরের চামিলিবাগের এই থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল। এখানে নিয়মিত আসা যাওয়া 1935 জন রোগীর। দাতা আর জাকাতের অর্থে এখানে গরিব রোগীদের চিকিৎসা চলে বিনা পয়সায়। ডে কেয়ার, ব্লাড ব্যাংক সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে এখানে ছুটির দিনে সন্তানদের নিয়ে ভিড় করেন কর্মব্যস্ত বাবা মা। প্রথমত আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এক্সিস্টিং যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তারা যাতে সঠিক চিকিৎসা পায়, মানসম্মত চিকিৎসা পায় এবং তাদের জন্য যে নেসেসারি সাপোর্ট সার্ভিসগুলি আছে এগুলি এনশিওর করা। আর একই সাথে আমাদের আরেকটা গোল ছিল যে এই রোগকে আমরা খুব কাছে থেকে দিচ্ছি, এই রোগের সাফারিং দেখেছি, আমরা চেয়েছি যাতে এই রোগে আর কোনো নতুন মা অথবা নতুন কোনো শিশু এই রোগের শিকার না হয়। তো সেই কারণে আমরা চেয়েছি যে থ্যালাসেমিয়া বাংলাদেশ থেকে থ্যালাসেমিয়া প্রতিরোধ করার জন্য একটা আন্দোলন গড়ে তোলা। চিকিৎসক, রোগী আর স্বজনদের ব্যক্তিগত উদ্যোগেই 2002 সালে গড়ে ওঠে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। সময় আর উদ্যোগের পথ চলায় সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় এটি এখন রোগীদের আস্থার প্রতিষ্ঠান। জানাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থ্যালাসেমিয়া নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম, রক্তরোগ বিশেষজ্ঞ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ও থ্যালাসেমিয়ার রোগী নাসরিন ফেরদৌসী। স্বাগত আপনাদের তিনজনকেই। রহিম, আপনার কাছে একটু পুরো পরিস্থিতিটা জানতে চাই যে বাংলাদেশে একটা তো আমরা জানি যে অনেকেই হয়তো বয়ে বেড়াচ্ছেন কিন্তু তারা জানেন না, যারা ইতিমধ্যেই এক্সপোজড হয়ে গেছেন যে তারা এই রোগটায় আক্রান্ত। ফলে এই সব কিছু মিলিয়ে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের অভিজ্ঞতাটা কি, কারা কি কারণে আসছেন? দেখেন, বাংলাদেশ অথবা এই উপমহাদেশে থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা রিলেটিভলি হাই। সো আমাদের এখানে বাংলাদেশে যদি পরিসংখ্যান বলি, এখানে জনসংখ্যার প্রায় 7% থ্যালাসেমিয়া রোগের বাহক। অর্থাৎ যদি সংখ্যা এটাকে ট্রান্সলেট করি তাহলে 1,10,00,000-এরও বেশি লোক থ্যালাসেমিয়া রোগ ক্যারি করছে, রোগের জিন ক্যারি করছে। সো এই বাহকরা যখন নিজেরা বিয়ে করছে তখন তাদের বাচ্চারা থ্যালাসেমিয়া পেশেন্ট হচ্ছে। সো থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে শুরু থেকে আমরা যত পেশেন্ট পেয়েছি এখন পর্যন্ত বেশিরভাগ বাবা মাই কিন্তু আগে কখনো জানতেন না যে তারা থ্যালাসেমিয়া জিনটা ক্যারি করছেন। বাচ্চা হয়েছে, ছোটোবেলায় বাচ্চা, ফুটফুটে বাচ্চা, 6 মাস থেকে 2 বছরের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চা বাড়ছে না, ঘন ইনফেকশন হচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এইসব লক্ষণ দেখে তারা যখন ডাক্তারের কাছে আসছেন
তখন তারা জানতে পারছেন যে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া নামে একটা মারাত্মক রক্তের রোগে ভুগছে, এবং তারা এটা জানতে পারছেন যে তাদের বাচ্চাকে সারা জীবন রক্ত নিয়ে বেঁচে থাকতে হবে। তো এইটা প্রথমত সকল অভিভাবককে মোটামুটি বিধ্বস্ত করে দেয়, ডেভাস্টেটেড হয়ে যায়, এবং সেরকমই আমরা দেখেছি। এখন পর্যন্ত এখনকার সময় এসে কিছু কিছু সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশে এখনো থ্যালাসেমিয়া রোগের হয়তো নামটা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ শুনেছে, কিন্তু এটার ভয়াবহতা কি অথবা এটা মানে কি এটা জানে না, এবং এই সম্পর্কে অনেক ভুল ধারণাও আছে। যেমন অনেকে মনে করেন যে থ্যালাসেমিয়া এক ধরনের ক্যান্সার, যেহেতু রক্ত লাগে সেহেতু মনে করেন এটা ক্যান্সার, এটার কোনো চিকিৎসা নাই, অথবা তো যেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া আসলে একটা জেনেটিক ডিজিজ, যেখানে এটা চিকিৎসা আছে এবং এটা চিকিৎসাগুলো রোগীরা ভালো থাকে, এবং এইটা কোনোভাবে কোনো ক্যান্সার নয়। তো অনেক ধরনের এই ধরনের একটা বাস্তবতার মধ্যে কিছু অজ্ঞানতা, কিছু অসচেতনতা, আবার তার মধ্যে কিছু মানুষের চেষ্টা যে এইটা রোগ নিয়ে ভালো কিছু করার, এই রোগ নিয়ে মানুষকে সচেতন করার, এর মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি। এই যেহেতু রক্তের প্রয়োজন হয়, ফলে রক্ত পাওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং হয় রোগীদের জন্য? বাংলাদেশে মানে আপনার নিরাপদ রক্তের কিন্তু একটা স্কারসিটি রয়েই গেছে। যদিও হিসাব মতে দেখা যায় যে এখন অনেক রক্তদানের সংখ্যা বেড়েছে, অথবা এখন রক্ত যখন রোগীদের দরকার হয় রোগীরা রক্ত পায়, কিন্তু সেইটা আসলে সঠিক সিনারিও না। যেমন আমাদের জাতীয় রক্তদানের যে পরিসংখ্যান, সেখানে মাত্র 30% হচ্ছে স্বেচ্ছায় রক্তদান, অথবা অর্থাৎ নিজের ইচ্ছায় কেউ এসে ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে গেল। বাকি যা রক্তদান হচ্ছে সবই আত্মীয় স্বজনের প্রয়োজনে, অথবা বন্ধু বান্ধবের প্রয়োজনে, অথবা কোনো কেউ অনুরোধ করেছে, কেউ চাপ দিয়েছে, এইভাবে। এখন থ্যালাসেমিয়া রোগীর সিচুয়েশনটা, রোগীদের সিচুয়েশনটা দেখেন, এদের প্রতি বছরে 12 থেকে 18 ব্যাগ রক্ত লাগছে। এখন আপনার অন্য রোগে যখন কেউ হাসপাতালে ভর্তি একটা অপারেশনের জন্য, তার সে একটা হার্টের অপারেশনের জন্য 6 ব্যাগ রক্ত লাগবে। সো এইটা বন্ধু বান্ধবকে চাপ দিয়ে একবারে জোগাড় করলাম, আমার লাইফের আগামী 5-7-10 বছরে হয়তো আর রক্ত নাও লাগতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া রোগীর ব্যাপারটা ভিন্ন, প্রতি মাসেই লাগছে, প্রতি বছরেই এত ব্যাগ লাগছে। সো এদের আশেপাশে আস্তে আস্তে এরা বন্ধুশূন্য হয়ে যায়। এরা অনেক সময় এদের আত্মীয় স্বজনরা এদেরকে আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করে, যেহেতু দেখা হইলেই তাদের তো জীবনের চাহিদা, রক্ত লাগবে, বাবা মায়ের একটা খুব দুশ্চিন্তা। সো দেখা হলেই রক্ত চায়, অথবা অপরিচিত জনদের সাথেও দেখা যায় এটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো রক্তের একটা বড় সমস্যা এখনো রয়েছে। আমরা থ্যালাসেমিয়া রোগীদেরকে যতদূর সম্ভব চেষ্টা করি যে সঠিক সময়ে রক্ত দেওয়ার জন্য। থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে আমরা সেই জন্য নিজেরা একটা ব্লাড ব্যাংক করেছি, যেখানে অনেক স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করতে আসেন। আবার আমরা বাইরে ইউনিভার্সিটিগুলিতে যাই যে এই রোগীদের রক্তের চাহিদা পূরণ করার জন্য, রক্ত আনার জন্য। বাট তথাপি এই যে সামনে রমজান মাস আসছে, তখন কিন্তু আমার পেশেন্টরা কিন্তু টাইম মতো রক্ত পাবে না। তখন তাদের রক্তের জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, তাদেরকে অনেক কষ্ট করতে হবে। রহিম, আপনার কাছে ফাউন্ডেশন সম্পর্কে আরো কিছু বিষয় জানার আছে, জানবো একটু পরে। অধ্যাপক মনজুর মোর্শেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই রোগটা সম্পর্কে, এবং এই রোগে যারা আক্রান্ত হয়, এবং আমরা যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের সচেতনতা, এবং সেটা প্রিভেনশনের জন্য। এই মানে প্রিভেনশনের ক্ষেত্রে সচেতনতাটা কি ধরনের প্রয়োজন, এবং সেক্ষেত্রে মানুষের রেসপন্সটা কেমন চান? থ্যালাসেমিয়া, যেটা ডক্টর রহিম কিছুক্ষণ আগে বললেন যে এটা একটা জন্মগত রোগ। এখানে হচ্ছে কি, বাবা এবং মা দুজনে যদি বাহক হয়, বাহকের অপর নাম হচ্ছে মাইনর, থ্যালাসেমিয়া মাইনর। এখন দুজনে যদি বাহক হয়, তাহলে সম্ভাবনা আছে যে তাদের কোনো একটা সন্তান বা একাধিক সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করবে। সুতরাং প্রিভেনশনের প্রথম শর্ত হচ্ছে একজন বাহক যেন আরেকজন বাহককে বিয়ে না করে। অর্থাৎ বিয়ের পূর্বেই যদি সবাই রক্ত পরীক্ষা করে জেনে নেয় আমি বাহক কি না, এবং যদি কেউ প্রমাণিত হয় যে সে বাহক, তাহলে তার উচিত হবে সে যাকে বিয়ে করবে তারও যেন রক্ত পরীক্ষাটা করে নেয় এবং তাকে বিয়ে না করে, যদি সেও বাহক হয়। স্যার, এখানে একটা জিনিস একটু যদি ক্লিয়ার করেন আমাদেরকে, যে বাহক এবং রোগী এই দুটির মধ্যে পার্থক্য কি? বাহক হচ্ছে যার একটা জিন এফেক্টেড, যে দুটো জিন, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদের জন্মগতভাবে দুটো জিন দরকার হয়, একটা বাবা থেকে আসে আর একটা মা থেকে আসে। এখন একটা জিন যদি কোনো কারণে এফেক্টেড হয়, তাহলে সাধারণত অপর নর্মাল জিনটা ডমিনেন্ট হয়ে যায় এবং সেটা কাজে নিয়ে নেয়। সুতরাং একটা জিন এফেক্টেড হলে সাধারণত রোগটা দেখা যায় না।
এখানে মানে চলতে পারে, যেমন প্লেনের একটা ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, স্টিল প্লেন চলতে পারে। এখানে আপনার অবগতির জন্য আমি বলছি যে অমিতাভ বচ্চন তিনি নিজেও একজন বাহক, এমনি বহু নামকরা লোক আছে যারা থ্যালাসেমিয়া বাহক, কিন্তু তারা দিব্যি নর্মাল জীবন চালিয়ে যাচ্ছে। তাহলে বাহক হওয়া আর রোগী হওয়ার মধ্যে অনেক তফাৎ। কিন্তু রোগী মানে হচ্ছে তার দুটো জিন এফেক্টেড এবং তার ভবিষ্যৎ জীবন পদ্ধতিটা অবশ্যই চিকিৎসার মধ্য দিয়ে চলতে হবে। এখানে যে জিনিসটা আসলে আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে সারা দুনিয়াতে যে থ্যালাসেমিয়াটা আছে সেটা আর বাংলাদেশের থ্যালাসেমিয়া বা এই অঞ্চলের থ্যালাসেমিয়ার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে আমরা বলি সারা দুনিয়াতে যে যে থ্যালাসেমিয়াটা আছে ওটাকে আমরা বলি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া বা হোমোজাইগাস বিটা থ্যালাসেমিয়া, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে ই বিটা থ্যালাসেমিয়া, এটাই হচ্ছে আমাদের অধিকাংশ রোগী। ফলে আমাদের এই ই বিটা থ্যালাসেমিয়াটাকে আমরা বলতে পারি যে নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। মানেটা হচ্ছে যে এই রোগীদের কিন্তু মাঝে মাঝে হয়তো ট্রান্সফিউশনের দরকার হতে পারে, কিন্তু সবসময় ট্রান্সফিউশনের দরকার হয় না। এই দুটো তফাৎ অত্যন্ত জরুরি এই কারণে, কারণ আমরা যে সমস্ত বইপত্র পড়ি সেই সমস্ত বইপত্র লেখা হয় উন্নত দেশগুলোতে যেখানে আসলে ই বিটা থ্যালাসেমিয়া নেই। ফলে সেখানে থ্যালাসেমিয়ার ম্যানেজমেন্টে আছে যে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, এবং সেটা জেনে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও এই গলতটা রয়ে গেছে যে আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীদেরও ট্রান্সফিউশন দিতে হবে। মানে বাংলাদেশের প্রোটোকলটা একটু ভিন্ন হওয়া দরকার। একেবারে একেবারে এই কথাই আমি বলছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে এই যে একটু ভিন্নতা আছে, এই ভিন্নতাটা আসলে অনেকেই অবগত নন এবং যার জন্য আসলে আমাদের রোগীদের অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসাটা হচ্ছে না। স্যার, এই বিষয়গুলি আরো কিছু জানার আছে, আমার একটা বিরতির সময় হয়ে গেছে। নাসরিন, আমরা যখন ফিরবো তখন একটু জানতে চাই যে আপনি যেহেতু ক্যারিয়ার এবং এই ক্যারি করার জন্য কি কি ধরনের সতর্কতা নিতে হয় সেই অভিজ্ঞতাগুলি আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পরে ফিরে এসে। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। নাসরিন, আপনি থ্যালাসেমিয়ার রোগী, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অভিজ্ঞতাটা। আমি একটু এভাবে শুরু করি। আজ থেকে 20 বছর আগে রোগটা যখন ধরা পড়লো তখন থেকে আজকে বয়স 30+, এই যে বিশাল জার্নিটা মোটেও সহজ ছিল না। আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন সবার সহযোগিতায় আজকে এই পর্যায়ে আমার আসা। আজকে আমি একজন টিচার, আমি হাউসওয়াইফ, আমি আরও অনেকগুলো চাকরি করেছি, অনেকগুলো ডিস্ট্রিক্ট ঘুরেছি, দেশের বাইরেও গিয়েছি, আরও আশা আছে ভবিষ্যতে আরও কিছু করব। তো রোগটা যখন ধরা পড়ে তখন আলটিমেটলি বাবা মা এতটাই সাফারার হয়ে যায়, এবং সমাজ বা এই পরিবারটাকে যখন সমাজের আর লোকগুলো জানতে পারে যে এই মেয়েটা বা এই ছেলেটার ব্লাড নিতে হচ্ছে, তখন যে একটা কীরকম ভালনারেবল অবস্থা ক্রিয়েট হয়ে যায়। আলটিমেটলি ব্লাড চাইতে যায় ডোনারের কাছে। ফার্স্ট পর্যায়ের দিকে তো থ্যালাসেমিয়া যে রোগ এটা জানা যেত না, ব্লাড নিতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট। এখন ব্লাড নেওয়ার জন্য আমাদেরকে ডোনারের কাছে যেতে হবে, আর 2-1টা লোককে মোটিভেট করতে হবে। কেউ দিতে চায়, কেউ স্যার যেটা রবিন স্যার যেটা বলেন দেখলে পালিয়ে যায়, বা এদের একটু ব্লাড লাগে এদের থেকে একটু দূরে দূরে থাকাই ভালো, এরকম ব্লাড দিলে ক্ষতি হবে, এই যে একটা নেগেটিভ সেন্স আছে তাদের মধ্যে। আমার ভাই বোন, আমার বাবার ফ্রেন্ডরা অনেকেই অনেকবার ব্লাড দিয়েছেন, বাট একটা পর্যায়ে গিয়ে আর কত, এরকম একটা কথা চলে আসে যে আর কত। তারা ভাবে যে এভাবে আর কতদিন বেঁচে থাকবে, ও তো লাইফ একটা সময়, আমরাই বার কত দেব। এই যে এই মানে কমপ্লেক্সগুলো, এই চ্যালেঞ্জগুলো, এগুলো পার হয়ে কিন্তু এই অবস্থায় আজকে আসা আমার। এবং শুধু আমি না, আমার মতো অনেক থ্যালাসেমিয়ার পেশেন্ট আজকে বাংলাদেশে ভালো ভালো জায়গায় জব করছে। ইভেন আমার জানা মতে অনেক ডক্টরও আছে যারা থ্যালাসেমিয়ার বাহক এবং ডিজিজ ক্যারি করছে। সো আমি এইটা বলতে চাচ্ছি যে রোগ আছে, ডায়াবেটিক এটাও একটা রোগ, মেনটেন করছে, সুস্থভাবে বেঁচে থাকতেছে। আমরা যদি মেনটেন করি, ঠিকভাবে যদি ব্লাড নেই,
ওষুধ আছে, ডক্টররা আছেন, এখন অনেক চিকিৎসা পদ্ধতি এসেছে, বাট একটা সময় ছিল যে আমরা কিছুই জানতাম না, একেবারেই একটা প্রাইমারি স্টেজে ছিলাম। আজকে থেকে 20-30 বছর আগের কথা। আমার বাবা মা দুজনেই ক্যারিয়ার, তাদের থেকে আমাদের এসেছে। আমরা 3 ভাই বোন ডিজিজ। একটা ফ্যামিলিতে যখন 3টা সন্তানের এরকম অবস্থা হয়, তখন আমি আমার প্রথমত আল্লাহকে ধন্যবাদ জানাই, দ্বিতীয়ত আমার বাবা মার কাছে আমরা অশেষ কৃতজ্ঞ যে তারা ধৈর্যটা রাখতে পারছেন, আমাদেরকে এই পর্যায়ে আসার জন্য তারা যথেষ্ট সাহায্য করছেন। এবং এরপরে আমি অবশ্যই আমার আশেপাশে যেসব লোকজন আছে তাদেরকেও ধন্যবাদ দিই এই জন্য যে তারা ব্লাড আমাদেরকে দিয়েছেন, দিতে চেষ্টা করেছেন, সাহায্য করেছেন। আজকে এসে আমরা ঢাকায় যখন আসি, ঢাকায় অনেক ধরনের ট্রিটমেন্ট দেখলাম আছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যখন আমি প্রথম রোগী হিসেবে আসি, তখন আমি জানলাম অনেক চিকিৎসা আছে। বাট আমি যখন ঢাকার বাইরে ছিলাম, জেলা পর্যায়ের অবস্থা খুব খারাপ, কেউ কিচ্ছু জানে না, নেগেটিভলি আমাদেরকে ইম্পোজ করে। আমাকে বলে তুমি এত অল্প বয়স, ব্লাড নিতে হবে কেন? তুমি আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাও, ভালো হয়ে যাবা, তোমার ব্লাড নিতে হবে কেন? কিন্তু আমাদের ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাওয়া যাবে না, আয়রনটা আমাদের বেশি লোড হওয়া যাবে না, এই যে মিসকনসেপ্ট। একটা ডক্টরের কাছে গেলে উনি বলে ব্লাড নিবা, কতদিন থাকবা, ব্লাড নিয়ে তোমার ক্যান্সার নিশ্চয় হয়েছে, তুমি জানো না। এই যে এই সেন্সগুলো, তখন এতটা হতাশ লাগে যে আমি আসলে কোথায় যাব, কোথায় জানবো, আমাকে কে প্রপার ওয়েটা দেখাবে। আবার আমার ফ্রেন্ডরা যখন জানে তো ব্লাড নিতে হয়, একটা কেমন একটা নেগেটিভ কনসেপ্ট। বাবা মা হাইড করতে চায় না, মেয়ে বাচ্চা ও বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, সমাজে সবাই যখন জানবে। এই যে এই কমপ্লেক্সগুলো, এটা শুধুমাত্র দূর হবে সচেতনতা থেকে। সবাই যখন জানবে, সব লেভেলের লোকজনের কাছে যখন থ্যালাসেমিয়া বিষয়টা কি প্রপারলি জানাতে পারবো আমি, তখন কিন্তু এই সেন্সগুলো আর থাকবে না। সবাই ভাববে হ্যাঁ থ্যালাসেমিয়াটা ক্যান্সার না, ডায়াবেটিসের মতো যেরকম একটা রোগ আছে, বরং ক্যান্সারের পেশেন্টকে আদার্স আর সমাজের লোকজন খুব ভালোভাবে ট্রিট করতেছে এবং সহানুভূতি দেখাচ্ছে। বাট আমাদেরকে করছে কি, একটু তফাতে যাচ্ছি। স্কুলে, কলেজে, আমি ইউনিভার্সিটিতেও গিয়েছি, ওখানেও আমি দেখেছি যে এখনো মেন্টালিটি সেই পর্যায়ে যায়নি। যখন জানতে পারে তখন একটু এড়িয়েই চলতে চাই। এই জন্য আসলে আমরা আসলে জানাতেও চাই না। কিন্তু এখন আজকে থেকে 20 বছর আগে বা তারও পরে কিছু, কিন্তু এখনকার অবস্থা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকায় যখন ঢুকে গেছি, ঢাকার অবস্থা অনেক ভালো। আমি নিজে এখন জানাতে চাই, আমি 8-10টা রুগীকে বলতে চাই, 8-10 জন মানুষকে বলতে চাই যে আমি এই অবস্থায় এসেছি, আপনারা কেন পারবেন না, কেন হতাশ হবেন? হতাশার কিচ্ছু নাই, মনে সাহস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এছাড়া এমনিতে ধরেন যেটা আমরা আরো কিছু অভিজ্ঞতা, এখন আপনি বিয়েও করেছেন, ফলে আপনার পরের প্রজন্মের জন্য নতুন ভাবে কোনো প্রস্তুতি নিতে হচ্ছে কি? হ্যাঁ, যেহেতু আমার হাজবেন্ড আনফরচুনেটলি ক্যারিয়ার, আমি ডিজিজ, স্যার যেটা বললেন, ক্যারিয়ার হলে তার একটা জিন এফেক্টেড থাকে, আর ডিজিজ হলে দুটোর জিনে এফেক্টেড থাকে। কখন জানলেন যে আপনার হাজবেন্ড ক্যারিয়ার? আমার বিয়ের আগে টেস্ট করা হয়েছে, কিন্তু জেলা পর্যায়ে টেস্ট তো ওটাকে তখন নেগেটিভ এসেছিল। আচ্ছা। বাট বিয়ের পর আবারও টেস্ট করা হয়েছে, তখন পজিটিভ আসে, ওর মাইনর আসে, যেটা ক্যারিয়ার। সো এখন বেবি ইস্যু যখন আমি একটা নিতে যাব, তখন তো অবশ্যই এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে যে সে বেবিটার 50-50 চান্স থেকে যাবে। এইটা এখন ট্রিটমেন্ট আছে যে বেবি আসার পর একটা টেস্ট আছে, স্ক্রিনিং টেস্ট করা যায়, তখন যদি দেখা যায় যে বেবিটারও হচ্ছে, সেক্ষেত্রে আমি ক্যারি করব কি না এটা আমার ডিসিশন। কিন্তু তারপরেও এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা একটা প্রসেস। তবে জানা থাকলে সুবিধাটা হচ্ছে কি যে আমি একটা সান্ত্বনা পাচ্ছি যে না, কিছু হলেও আমার একটা আছে যে ব্যবস্থা নিতে পারবো। বাট এমন অনেক কাপল আছে যারা ফার্স্ট বেবি 7 মাস বয়স, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে এসেছে, খুব কম বয়স, হতাশ হয়ে গেছে, তার ফার্স্ট বেবিটা এরকম, বাচ্চাটা এত সুন্দর, ও এখন কি করবে? ও ভালো ভালো গাইনি ডক্টরের কাছে গিয়েছে, বাট কেউ প্রপার ইনফরমেশন তাকে দিতে পারে নাই। এই জায়গাতে আমি বলতে চাই যে আমি জেনেছি বলে আমি বলতে পারতেছি, কিন্তু যারা জানে না তারা তো ফার্স্টলি একজন গাইনির কাছে যাবে। গাইনি কিন্তু অনেক টেস্ট করায়, আমরা যখন গাইনির কাছে যাই অনেক ধরনের টেস্ট করানো হয়, কিন্তু সামান্য একটা যে ব্লাডের টেস্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা করলে কিন্তু বোঝা যায় যে আছে কিনা, বেবিটার আসবে কিনা, এই টেস্টটা কিন্তু করা হয় না। পরে যখন বেবি অ্যাফেক্টেড হয়ে যায়, তখন বিভিন্ন ডক্টরের কাছে যায়, তখন টেস্ট করে দেখে বাবা মার আছে। তাহলে এই টেস্টটা আগে করলে তাহলে হয়তো অনেককেই রক্ষা করা সম্ভব হতো। এই জায়গায় আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে রহিম আপনার কাছে আসবো যে এই যে টেস্টগুলি মানে একটা সমন্বিতভাবে যদি চিকিৎসকরাও জিনিসটা দেখেন, সেই সচেতনতাটা, অর্থাৎ শুধুমাত্র রোগী বা ক্যারিয়ারদের না, চিকিৎসকদেরও যে সচেতনতা প্রয়োজন, সেইটা কিভাবে আরেকটু বাড়ানো সম্ভব, এই ব্যাপারে আপনাদের কি পরামর্শ? আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতি।
স্বাগত আরেকবার, দেখছেন আশা বাংলাদেশ। জি রহিম, সচেতনতার ক্ষেত্রে যেটি জানতে চাচ্ছিলাম যে চিকিৎসকরা কিভাবে এটাকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারেন। চিকিৎসকদের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা যদি থ্যালাসেমিয়া প্রিভেন্ট করতে চাই বাংলাদেশ থেকে, অথবা যদি স্বপ্ন দেখি যে কখনো থ্যালাসেমিয়াকে আমরা শূন্যে নামিয়ে আনবো, সেখানে চিকিৎসকের রোল অপরিসীম। প্রথমত যেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া প্রিভেন্ট করতে আমাদের স্যার যেটা বললেন, জানতে হবে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, এবং সেটা যদি আমরা বিয়ের আগে জানতে পারি খুব ভালো। বাট অলরেডি তো বাংলাদেশে একটা বিশাল পপুলেশন আছে, বিয়ে করেছে, ক্যারিয়ার তারা জানে না। এই ধরনের ক্ষেত্রে গাইনোকোলজিস্টদের একটা বড় ভূমিকা আছে, যে প্রত্যেকটা প্রেগন্যান্সির পরেই কিন্তু কাপল কিন্তু গাইনোকোলজিস্টের কাছে যায়, আর্লি স্টেজেই যায়, এবং তখন আমাদের গাইনোকোলজিস্টরা কিন্তু এটা বলে অ্যান্টিনেটাল চেক আপ বলে, হ্যাঁ, সেখানে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে যদি মাইন্ডফুললি ওনারা থ্যালাসেমিয়ার জন্য স্ক্রিন করেন, তাহলে কিন্তু আমরা অনেক জেনে যাব যে কোন কোন কাপলের থ্যালাসেমিয়া এফেক্টেড বেবি হওয়ার চান্সেস আছে। এবং সেখানে কিন্তু আমরা যে প্রিনেটাল ডায়াগনোসিস অথবা গর্ভস্থ ভ্রূণ পরীক্ষা বলতে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা আমরা 8 থেকে 10 সপ্তাহের মধ্যে করে আমরা কিন্তু জানতে পারবো যে অনাগত শিশু যে সে থ্যালাসেমিয়া এফেক্টেড হবে কিনা। সো আমাদের ডাক্তারদেরকে আসলে সচেতন হতে হবে, এটা প্রিভেনশনের জন্য সচেতন হতে হবে, আর ট্রিটমেন্টের জন্য সচেতন হতে হবে। সেখানে কি বিষয় যে থ্যালাসেমিয়া ধরন আছে, নানা ধরন, যেমন বিটা থ্যালাসেমিয়া আছে, ই বিটা থ্যালাসেমিয়া আছে, রোগীদের ধরনের কথা বলছি। তো চিকিৎসা কিন্তু তফাৎ আছে। আমরা কিন্তু স্থূলভাবে যখন কোনো রোগীর থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়, তখন যে কোনো ডাক্তার ন্যাচারাল একটা ইনস্টিংটিভলি অথবা একটা টেন্ডেন্সি থাকে যে ট্রান্সফিউশন লাগবে, রক্ত লাগবে। এটা ট্রু। আমাদের একটু জানতে চাই যে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া নিয়ে আলাদাভাবে কাজ করে বিশেষায়িত চিকিৎসক, সেই চিকিৎসকদের সংখ্যা কেমন বা পরিস্থিতিটা কিরকম? আচ্ছা, সো যে এই থ্যালাসেমিয়া নিয়ে স্পেশালি কাজ করবেন রক্তরোগ বিশেষজ্ঞরা, সেই ধরনের বাংলাদেশের রক্তরোগ বিশেষজ্ঞের সংখ্যা অত্যন্ত কম। 16 কোটি মানুষের জন্য আমার মনে হয় এই বিশেষজ্ঞের সংখ্যা টোটাল 100-র কম হবে, 100-র কম হবে। সো মূলত কিন্তু থ্যালাসেমিয়া রোগ নির্ণয় হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যেমন নির্ণয় হয়, তেমনি জেনারেল প্র্যাকটিশনার অথবা মেডিসিনের ডাক্তারদের কাছেও কিন্তু অনেক, পেডিয়াট্রিশিয়ানদের কাছে সবচেয়ে বেশি হয়, যারা শিশুরা নিয়ে যায় পেডিয়াট্রিশিয়ানের কাছে। তো এখন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে রোগটা যখন নির্ণয় হয়, তখন রোগটা কি বিটা থ্যালাসেমিয়া না ই বিটা থ্যালাসেমিয়া, স্থূল ডায়াগনোসিস যেটা যে থ্যালাসেমিয়া রক্ত দাও, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে যে প্রত্যেকটা একদম স্পেসিফিক করা, যেমন স্যার যেটা বলেছেন যে বিটা থ্যালাসেমিয়া যেটা, সেটা মোরলেস ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট মোস্টলি, তো ওইসব ক্ষেত্রে ট্রান্সফিউশন দিতে হবে। কিন্তু ই বিটা থ্যালাসেমিয়া কিন্তু একটা ওয়াইড স্পেকট্রাম, এখানে খুব মারাত্মক রোগী যেমন আছে, আবার কম মারাত্মক রোগীও আছে। সো তো ওইখানে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে যাচাই বাছাই করা উচিত, ইভালুয়েট করা উচিত। আমরা দুর্ভাগ্যবশত আমরা সেই ইভালুয়েশনটা করি না। আমরা মনে করি যে এই জিনিসটা আসলে অনেক বেশি হওয়া দরকার। অধ্যাপক মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এরকম কোনো উদাহরণ কি আছে যে পৃথিবীতে অন্যান্য দেশে এই থ্যালাসেমিয়ার রোগ কমিয়ে আনার ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে থ্যালাসেমিয়ার প্রকোপটা একসময় সবচেয়ে বেশি ছিল, তো আমাদের দেশের চেয়েও বেশি ছিল। কিন্তু উন্নত দেশ, শিক্ষিত লোকজন, ফলে তারা স্ক্রিনিংটা বাধ্যতামূলক করে দেয় যে বিয়ের আগে স্ক্রিনিং করতেই হবে। যখন স্ক্রিনিং করার পরে ধরা পড়ে যে একজন লোক বাহক, তখন স্বাভাবিকভাবে সে জেনে যায় যে তার উচিত হবে আরেকজন বাহককে বিয়ে না করা। এবং এই কারণে এটা করতে গিয়ে ইটালি, গ্রিস, এখানে থ্যালাসেমিয়া যেখানে 50%-এর মতো ক্যারিয়ার আছে এবং যেখানে আক্রান্ত রোগী অনেক বেশি ছিল, সেখানে এখন শূন্যের কোঠায় চলে এসছে। এখন সেখানে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী পাওয়া যায় না। এটা আমাদের দেশেও সম্ভব হবে যদি আমরাও একই পদ্ধতিতে স্ক্রিনিং করে সচেতনতা বাড়িয়ে আমরা এই ধরনের বিয়েকে বন্ধ করতে পারি। স্ক্রিনিং এর ক্ষেত্রে সারা দেশে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা কতটুকু আছে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে। এটা খুব কঠিন ব্যাপার না স্ক্রিনিংটা করা, যদিও স্ক্রিনিং করার জন্য যে টেস্টটা আমরা বলে থাকি সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস।
সেটা শুধুমাত্র বড় বড় কিছু ল্যাবরেটরিতেই পাওয়া যায়। কিন্তু সাধারণভাবে একটা ব্লাড ফিল্ম দেখে এটা থ্যালাসেমিয়া কিনা এটা ধরার সুযোগ কিন্তু প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতেও আছে। সুতরাং একটা যদি প্যাথোলজি ল্যাব থাকে, একজন প্যাথোলজিস্ট যদি থাকেন, উনি শুধু ব্লাড ফিল্ম থেকেই এ ধরনের ধারণা করতে পারেন। হয়তো ফ্ল্যাগ রেঞ্জ করলে তারপরে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশনে জি জি একেবারেই সেটাই। অর্থাৎ এটা খুব মানে যে এটা দুর্লভ একটা জিনিস, এটা সহজলভ্য না এরকম কোনো বিষয় না। এটা স্যার আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতিতে যাব নাসরিন, আপনার কাছে বিরতির পর আবার ফিরে আসবো যে এই যে এইটার সঙ্গে ফাইট করার ক্ষেত্রে আরো যারা ফাইট করছেন তাদের জন্য আপনার কোনো বিশেষ বার্তা আছে কি? আশা বাংলাদেশের ইচ্ছা আলো। ফিরে এলাম আশা বাংলাদেশে। নাসরিন একটু যদি বলেন যে অন্য যারা রোগী আছে থ্যালাসেমিয়া তাদের জন্য আপনার কি পরামর্শ? আমি সব শেষে খুব ছোট করে এভাবে বলি যে যারা বাবা মা আছেন থ্যালাসেমিয়া পেশেন্ট সন্তান, তাদের বাবা মা, তাদের উদ্দেশ্যে আমি এটুকু বলি যে আপনারা হতাশ হবেন না, মাঝপথে চিকিৎসাটা ছেড়ে দেবেন না। আপনার সন্তানের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চিকিৎসার যে প্রসেসগুলো আছে, ওষুধ নেওয়া, ব্লাড নেওয়া, ডক্টররা যেভাবে বলেন সেভাবে যতদূর পারবেন চেষ্টা করবেন। হ্যাঁ জানি চিকিৎসাটা খুব কষ্টকর, কঠিন, লেন্দি সময় করতে হয়, অনেক ব্যয়বহুল। তারপরেও আমি বলবো যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনি তো চাইবেন আপনার সন্তানটা সমাজে খুব ভালোভাবে বেড়ে উঠুক, বেঁচে থাকুক, কিছু অবদান রাখুক। সব বাবা মাই চায়, আমার বাবা মাও চেয়েছেন, আপনারাও চাইবেন। সো মাঝপথে চিকিৎসাটাকে থেমে দেবেন না। কষ্ট হবে জানি, সবার থেকে সাহায্য নিয়েও করা যায়, লজ্জার কিছু নাই, একটা বাচ্চা ভালোভাবে বেড়ে উঠবে এইটা। দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, সমাজে যারা সচেতন সুস্থ মানুষ আছেন তাদের কাছে আমি একটা আকুল আবেদন করছি যে আপনারা রক্ত দান করুন। 3 মাস পর পর, 4 মাস পর পর রক্ত দেওয়া যায়। আপনাদের এক ব্যাগ রক্তে আমাদের মতো হাজার হাজার পেশেন্ট আমরা সুস্থভাবে বেঁচে থাকি, সমাজে কিছু অবদান রেখে যেতে চাই। আমরা আরও অনেক কিছু করে দেখাতে চাই যে আমরা আসলে রোগী না, আমরাও সুস্থ মানুষের মতো বাঁচতে চাই। আর তৃতীয়ত আরেকটা ছোট্ট করে বলতে চাই যে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, শান্তিনগর চামেলিবাগ, এটা আপনারা সবাই আসুন, দেখে যান, ঘুরে যান, যদি কিছু পারেন আমাদের জন্য সাহায্য করেন, ব্লাড দেন, ওখানে ডক্টররা আছেন, স্যাররা আছেন, আপনারা কথা বলুন। যা সবার উদ্দেশ্যে আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন, আর বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে আপনারা যেটুকু পারবেন সাহায্য করবেন। অবশ্যই নাসরিন, আমরাও আশা করি যাতে এটা রোগী না হয়ে একটা কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন হিসেবে মানুষ বিবেচনা করে। স্যার যদি একটু রক্ত সম্পর্কে কতটুকু নিরাপদ রক্ত আমরা পাচ্ছি? দেখুন আসলে ঢাকার বাইরে নিরাপদ রক্ত পাওয়া প্রায় অসম্ভব বলা যায়। রক্ত দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এই রক্তবাহিত জীবাণু পরবর্তী সময়ে অনেক ক্ষতি করছে। সেজন্য আমরা মানে ঢাকার মাত্র অল্প কয়েকটা সেন্টারকে রিকমেন্ড করি যে এই সমস্ত সেন্টারে ব্লাড নিরাপদ পাওয়া যেতে পারে। যদিও সরকারি প্রচেষ্টায় সরকারি হাসপাতালগুলোতে হচ্ছে কিছু কিছু, কিন্তু প্রয়োজনের তুলনায় ডেফিনেটলি এটা অনেক অপ্রতুল। আমরা সেজন্যই বলে থাকি যে ই বিটা থ্যালাসেমিয়া যেটা আছে সেটাতে আসলে অনেক ক্ষেত্রে ব্লাডের দরকার হয় না। সুতরাং ডাক্তাররাও অনেক সময় জানে না যে আসলে ব্লাড দেওয়া ছাড়াও ই বিটা থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা করা যেতে পারে। সেজন্য আমাদের শিক্ষা কারিকুলামে আসলে একটা পরিবর্তন আনা দরকার, এবং এই ব্যাপারে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যাতে করে ডাক্তাররা অন্তত বোঝে যে থ্যালাসেমিয়ায় কখন রক্ত দেওয়ার দরকার। এটা শুধু রক্ত বিশেষজ্ঞরা করলে হবে না, সাধারণ ডাক্তার সবাইকেই জানতে হবে যে কোন থ্যালাসেমিয়া কি ধরনের এবং কোন থ্যালাসেমিয়া আসলে রক্ত দেওয়া ছাড়া অন্যান্য উপায়ে চিকিৎসা করা যেতে পারে। সময় শেষ হয়ে গেছে, আমরা আর যেতে পারছি না, কিন্তু আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের আসার বাংলাদেশে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।